بعد وعلى آله وأصحابه أجمعين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي শহীদের রক্তে ভেজা ক্যাম্পাস সব দক্ষ দেশপ্রেমিক নাগরিক তৈরির গুরুত্ব নিয়ে ছোটা চলা কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সরকারি বিএল কলেজ শাখার উদ্যোগে আয়োজিত নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রামের সম্মানিত অতিথিবৃন্দ উপস্থিত আছেন মানবতার মুক্তির আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামীর খুলনা মহানগর শাখার সংগ্রামী আমির আমার শ্রদ্ধেয় শিক্ষক অধ্যাপক মাহফুজুর রহমান উপস্থিত রয়েছেন অন্যান্য নেতৃবৃন্দ আপনাদের এই প্রাণের ক্যাম্পাসের সর্বশেষ ছাত্রদের ভোটে নির্বাচিত ভিপি যিনি ছিলেন আমাদের জাকির ভাই এখানে উপস্থিত রয়েছেন অন্যান্য দায়িত্বশীল বৃন্দ সাংবাদিক বন্ধুগণ একান্ত প্রিয় উপস্থিতি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি দীর্ঘদিন পরে এই বিএল কলেজ ক্যাম্পাসে এমন সুন্দর একটি আয়োজন নবীনদের নিয়ে আমরা করতে পেরেছি সর্বশেষ আমি 2010 সালে তখনও আসলে বিএল কলেজে ভর্তি হইনি তখন এই ক্যাম্পাসে এসে নবীন পরীক্ষার্থী যারা পরীক্ষা দিতে এসেছিল ফার্স্ট ইয়ারে ভর্তির জন্য তাদেরকে স্বাগত জানানোর জন্য আমাদের সেই আয়োজনের উপরে অতর্কিত হামলা চালানো হয়েছিল সন্ত্রাসী ছাত্রলীগ কর্তৃক সেই হামলায় আমাদের একাধিক ভাইকে তারা তখন জখম করেছিল ক্যাম্পাসকে অস্থিতিশীল করেছিল এবং ইসলামী ছাত্র শিবিরকে এরপর থেকে প্রশাসন দিয়ে পেশি শক্তি দিয়ে আর কোনোভাবেই এই ক্যাম্পাসে ছাত্র সংশ্লিষ্ট কোনো কার্যক্রম আমাদেরকে করতে দেয়া হয় নাই আমরা তারপরেও আমাদের কার্যক্রম চালিয়েছি হয়তো ক্যাম্পাসে পারি নাই কিন্তু ক্যাম্পাসের বাইরে গিয়ে আমরা আমাদের কার্যক্রম চালিয়েছি আজকে আমি স্মরণ করছি এই ক্যাম্পাসেই 1993 সালের 20 সেপ্টেম্বর যিনি বিএল কলেজের ছাত্র সংসদ নির্বাচনের ছাত্রদের ভোটে নির্বাচিত জিএ ছিলেন মুন্সি আব্দুল হালিম ভাইয়ের কথা যাকে অত্যন্ত পৈশাচিকভাবে এই সেন্ট্রাল মসজিদের সামনে জবাই করে হত্যা করা হয়েছিল ছাত্র দলের সন্ত্রাসীদের দ্বারা এই নারকীয় হত্যাকাণ্ড ঘটেছিল আমি শহীদ শেখ রহমত আলী ভাইয়ের কথা স্মরণ করছি এই ক্যাম্পাসেরই ছাত্র যাকে যিনি নির্বাচিত সাহিত্য সম্পাদক ছিলেন ছাত্র সংসদের তাকেও নির্মমভাবে গুলি করে হত্যা করা হয় আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এ সকল ভাইদের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন প্রিয় উপস্থিতি বিএল কলেজ আমার ছোটবেলা থেকে এই জমিনে বা এই ভূখণ্ডে বেড়ে ওঠার কারণে ক্যাম্পাসের সাথে আত্মিক সম্পর্কটা অনেক দিনের এবং লাস্ট 8 থেকে 10 বছর ধরে এখানে ঈদের নামাজ পড়ে আমাদের ঈদের কার্যক্রম ঈদের দিনের কার্যক্রম আমরা শুরু করি এই ক্যাম্পাসের যখন ভর্তি হতে এসেছিলাম তখন অ্যাডমিশন টেস্ট হতো তো অ্যাডমিশন টেস্টে সেকেন্ড হয়ে এখানে ইংলিশ সাবজেক্টে ভর্তি হয়েছিলাম কিন্তু দুর্ভাগ্য হলো খুব বেশি ক্লাস করা হয়নি 1-2 দিন পরে যদিও ভর্তি ক্যান্সেল করতে হয়েছে 1 বছর পরে এসে পরের বছরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার কারণে এখানে আর পড়ার সেই সৌভাগ্য হয়ে ওঠেনি আপনাদের সেই সৌভাগ্য হয়েছে এজন্য আপনাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে কংগ্রাচুলেশন জানাই আমরা আশা করি আপনাদের জীবনের চলার পথ সামনে আরো সুন্দর হোক মসৃণ হবে আমরা আপনাদের সুদীর্ঘ আয়ু কামনা করছি এবং সুন্দর একটি মেধা আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদেরকে দেয় আপনাদের ক্যারিয়ার গঠনের জন্য প্রিয় উপস্থিতি আজকে যারা এখানে এসেছেন নবীন হিসেবে সময়ের ব্যবধানে হয়তো এই জায়গাটা আপনাদেরকে 4 বছর বা 5 বছরের ব্যবধানে ছেড়ে চলে যেতে হবে এই ক্যাম্পাসের গেটের কাছেই লেখা আছে জ্ঞানের সন্ধানে আমরা এসেছি আমরা ফিরে যাব মানবতার সেবায় এবং এই শিক্ষার উদ্দেশ্যটাই হচ্ছে মানবতার সেবার জন্য কিছু মানুষ তৈরি করা যে উদ্দেশ্যের ব্যাপারে বলা হয়েছে মিল্টন বলেছে এডুকেশন ইজ দ্য হারমোনিয়াস ডেভেলপমেন্ট অফ বডি মাইন্ড অ্যান্ড সোল এই বডি মাইন্ড অ্যান্ড সোলের যে কম্বিনেশন গুলো এই হারমোনিয়াস ডেভেলপমেন্টটা যদি না হয় আলটিমেটলি দিস ইজ নট কল্ড এডুকেশন এডুকেশনের পারপাস কখনোই হওয়া উচিত না টু গেইন আ লাক্সারিয়াস লাইফ টু লিডিং আ লাক্সারিয়াস লাইফ আমার জীবনের অনেক প্রপার্টি হবে অনেক টাকা পয়সা হবে এটা কখনো শিক্ষার উদ্দেশ্য হতে পারে না যদি সেটা হয় তাহলে সেই শিক্ষা মানুষকে মানুষ তৈরি করে না হয়তো কিছু মেটেরিয়ালিস্টিক বস্তুতান্ত্রিক কিছু জড় বস্তুতে পরিণত করে
যারা উৎপাদনের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়। পশ্চিমা সভ্যতা, যেটা ক্ষয়িষ্ণু সভ্যতা, এই সভ্যতার দিকে তাকিয়ে আপনারা দেখবেন সেখানে অনেক চোখ ধাঁধালো বিল্ডিং রয়েছে। তাদের বিশাল বিশাল এক একটা অট্টালিকা তারা তৈরি করেছে। তাদের চোখ ধাঁধানো এই অট্টালিকার ফাঁদে পড়ে আপনার হয়তো সাময়িক সময়ের জন্য মনে হবে, আমার যদি এই দেশে থাকার সুযোগ থাকতো, এই জীবনটা যদি আমি পেতাম। কিন্তু আশ্চর্যিত হবেন এই জেনে যে ওই এলাকাগুলোতে এখন পর্যন্ত নিউক্লিয়াস ফ্যামিলি এর পরিমাণ বেশি। চিলির দিকে আপনারা তাকিয়ে দেখবেন সেখানে ৭৬.৬% সন্তান জানে না তাদের পিতৃ পরিচয়, তাদের বাবার নাম কি এটা তারা জানে না। আমেরিকার ৪৬% সন্তান জানে না তার বাবার পরিচয়টা কি। সুইডেন, স্পেন, নরওয়ে, ইতালি, স্ক্যান্ডিনেভিয়ান বা বাল্টিক অঞ্চলের দেশগুলোর সন্তানদের অধিকাংশই জানে না তাদের পিতৃ পরিচয় সম্বন্ধে। এমন সভ্যতা তাদেরকে দেয়া হয়েছে, সভ্যতা তাদের পিতার পরিচয়টা দিতেও তাকে লজ্জাবোধ করে। এবং এটাকে রিফাইনারি করার জন্য তারা সিঙ্গেল মাদার কনসেপ্ট ডেভেলপ করেছে। বলেছে আমি সাহসী মা, আমি তোমার বাবা, আমি তোমার মা। আমি তোমার বাবা, আমি তোমার মা দিয়ে তো একটা সন্তান জন্ম হয় না। একটা সন্তান কোনো না কোনো ভাবে জন্মগ্রহণ করে, তাহলে কিভাবে সে জন্মগ্রহণ করলো? একটা সন্তান জন্মগ্রহণ করার পরেই তার মায়ের চরিত্র সম্বন্ধে যখন সে জানে, ওই সোসাইটি আর কোনোভাবে পিতা মাতার প্রতি তাদের শ্রদ্ধাবোধটা জাগিয়ে তুলতে পারে না। মাকে স্ট্রাগল করে চলতে হয়, এই কারণে তাকে চাকরি করতে হয়, আর সন্তানকে রাখতে হয় চাইল্ড কেয়ার সেন্টার। চাইল্ড কেয়ার সেন্টারে ঘন্টার পর ঘন্টা যেখানে সময় দেয়, সেই চাইল্ড কেয়ার সেন্টারের প্রতি সন্তানের দায়বদ্ধতা অনেক বেড়ে যায়। বাবা মা বৃদ্ধ হলে তাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, কোনোদিন খোঁজ নেয় না। বাবা মা যখন চাকরিহীন, শরীরে শক্তি ক্ষয়িষ্ণু হয়ে পড়ে, তখন সেই বাবা মা আস্তে আস্তে আটকে ওঠে, তার সন্তানের তার পাশে থাকতে চায়, তার সন্তানের তার সোহবত চায়, কিন্তু তার সন্তানকে সে আর খুঁজে পায় না। তার সন্তান তখন ব্যস্ত হয়ে পড়ে, তার দিকে তাকানোর সময় নেই। এ কারণে ইউরোপ আমেরিকার দেশগুলোতে এখন মেডিটেশন সেন্টার তৈরি হয়েছে। মানুষ ট্রমাটাইজ হয়ে পড়ে, তাদেরকে ট্রমাটাইজ থেকে বিরত রাখার জন্য বিলিয়ন বিলিয়ন ডলারের মেডিটেশন সেন্টার তৈরি হয়েছে। আমি দেখেছি এই উন্নত দেশগুলোতে সুইসাইডাল রেট অনেক বেশি। জার্মানির মতো দেশে, জাপানের মতো দেশে তারা সুইসাইড স্কোয়াড তৈরি করেছে। তারা আইন পাস করছে, কেউ যদি নিজ আগ্রহে সুইসাইড করতে চায়, মৃত্যুবরণ করতে চায়, কোর্ট তাতে বাধা দেবে না, এটা আইনগতভাবে বৈধ। সেই বৈধ করে তাদের আইন পাস করতে হয়েছে। তার মানে এটা কত নিকৃষ্ট পর্যায়ে তারা পৌঁছে গিয়েছে, তারা পৃথিবীতে বাঁচতে চায় না। তাহলে তাদের এত সভ্যতা, চোখ ধাঁধানো উৎকর্ষতা সাধিত করেছে, লক্ষ কোটি টাকার বিল্ডিং হাঁকিয়েছে, কিন্তু তাদের কেন পৃথিবীতে থাকতে ইচ্ছা করে না? এই পৃথিবী থেকে কেন তাদেরকে চলে যেতে হয়? কেন চলে যায় তারা? কেন আর একটু সময় অপেক্ষা করতে ইচ্ছা করে না? অথচ আমাদের দেশ, মুসলিম কান্ট্রিগুলোর দিকে আপনি তাকিয়ে দেখবেন, সেই দেশে সুইসাইডাল রেট একেবারে জিরো বা জিরোর কাছাকাছি। এর কারণটা কি? এর মূল কারণটা হচ্ছে আত্মিক প্রশান্তিটা সবার মধ্যে না থাকলে এই বস্তুতান্ত্রিকতা, দান্দিক বস্তুবাদ মানুষকে কখনোই কোনোদিন শান্তি দিতে পারে নাই, কোনোদিন দিতে পারবেও না। এ কারণে ইউরোপ আমেরিকায় এখন সারিবদ্ধ হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করছে। আগামী 30 বছরের ব্যবধানে পৃথিবীর সবচেয়ে লার্জেস্ট রিলিজিয়ান হবে ইসলাম। মানুষ ইসলামকে আমাদের মতো মুসলমানদের দেখে ইসলাম ধর্ম গ্রহণ করছে এমনটি নয়। তারা আমাদের ধর্মগ্রন্থ পড়ছে এবং ইসলামের ফিলসফিগুলো আইডেন্টিফাই করার জন্য চেষ্টা করছে, বোঝার চেষ্টা করছে। এটা বোঝার পরেই তারা ইসলাম ধর্মে দীক্ষা নেওয়ার জন্য চেষ্টা করছে এবং হচ্ছে, এবং তারা কন্ট্রিবিউশনও রাখছে। আমরা অনুরোধ জানাবো, এই ধর্মটা আমাদেরকে মানবিকতা শিখায়, যেই মানবিকতা আমাদের এডুকেশনে শেখানোর কথা ছিল, কিন্তু এডুকেশন মোরালিটির বাইরে চলে যাওয়ার কারণে এই এডুকেশন দিয়ে আসলে কাঙ্ক্ষিত মানুষ তৈরি হচ্ছে না। একজন ব্যক্তি বলেছে যে এডুকেশন, যদি তুমি তোমার সন্তানকে 3R শিক্ষা দাও, রিডিং, রাইটিং অ্যান্ড অ্যারিথমেটিক, চতুর্থ আর হিসেবে তুমি রিলিজিয়ানকে যদি না রাখো, পঞ্চম আর হিসেবে তুমি যেটা পাবা সেটা হচ্ছে রাস্কালরি। একজন রাস্কেল পাবা, সে আর মানুষ হবে না। জনসংখ্যা এইভাবে বেড়ে চলবে, কিন্তু জনসংখ্যার মধ্যে পাশবিকতা অনেক বেশি থাকবে। ইউরোপ আমেরিকার সভ্যতাতে সন্তানের কাছে বাবা নিরাপদ না, বাবার কাছে তার কন্যা সন্তান নিরাপদ না। ঘরের মধ্যে অজস্র ঘটনাগুলো এরকম ঘটে যাচ্ছে। এরকম নিকৃষ্ট সভ্যতা তারা তৈরি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন লূত আলাইহিস সালামের জাতিকে যে কারণে ধ্বংস করে দিয়েছিলেন, লূতের জাতিকে ধ্বংস করে দেওয়ার উদ্দেশ্য ছিল তারা পুরুষের সাথে পুরুষের বিবাহ বন্ধনে আবদ্ধ হতো, গেই ম্যারি করত, এরপর লেসবিয়ানিজম করত, ফ্রি সেক্স লিভিং টুগেদার প্রথা চালু ছিল। এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন ভাবে শাস্তি দিলেন যে সেইখানে স্থায়ী নিদর্শন হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন ডেড সি রেখে দিয়েছেন।
ডেড সি এখনো পর্যন্ত আছে, গেলে দেখতে পাবেন আপনারা সেই নিদর্শন। কিয়ামত পর্যন্ত মানুষ বয়ে বেড়াবে, কিন্তু মানুষের দুর্ভাগ্য হলো মানুষ কখনোই শিক্ষা গ্রহণ করে না। আমাদেরকে বুঝতে হবে, আমরা যেহেতু লেখাপড়া করেছি, লেখাপড়ার উদ্দেশ্য থেকে যেন আমরা বিরত না থাকি। কিছু কিছু সাবজেক্ট তার লেখাপড়ার শুরুটাই এইভাবে করে যে এখানে ইথিক্সের কোনো জায়গা নাই। মার্কেটিং পড়তে যান, HRM পড়তে যান, ইকোনমিক্স পড়তে যান, সেখানে বলবেন যে না, এখানে প্রফিট ম্যাক্সিমাইজেশন করতে হবে, কস্ট মিনিমাইজেশন করতে হবে। প্রফিট ম্যাক্সিমাইজেশন, কস্ট মিনিমাইজেশন করার ক্ষেত্রে তুমি আনইথিক্যাল যে কোনো ওয়ে অবলম্বন করতে পারো, ডাম্পিং করতে পারো, ফ্রডিং বিজনেস করতে পারো, ইট ডাজেন্ট ম্যাটার। অনলি তোমার পারপাসটাই হচ্ছে তুমি অনেক অনেক টাকা ইনকাম করবে। এই যে ক্যাপিটালিস্ট সোসাইটি বা ক্যাপিটালিস্ট ইকোনমিক সিস্টেম, সোশ্যালিস্ট ইকোনমিক সিস্টেম হাজার হাজার বছর ধরে মানবতার সভ্যতার কোনো বিকাশ সাধনে ভূমিকা রাখতে পারে না। এখন তারা নতুন একটা ইকোনমিক ডাইমেনশনের কথা বলছে, যে ডাইমেনশনকে তারা বলছে ওয়েলফেয়ার ইকোনমিক সিস্টেম। ওয়েলফেয়ার ইকোনমিক সিস্টেমে তারা বলছে যে মানুষের প্রপার্টির কোনো প্রবলেম নাই, প্রবলেম হচ্ছে এই সম্পদ ডিসেন্ট্রালাইজেশন না। সম্পদ ডিসেন্ট্রালাইজেশন না, দিস ইজ দ্য অনলি ওয়ান প্রবলেম। দেয়ার ইজ নো স্কারসিটি অফ রিসোর্সেস। বাট আমাদের টিচাররা, আমাদের পলিসি মেকাররা, অথবা আমাদের রাষ্ট্রযন্ত্র, আমাদের শাসক গোষ্ঠী অথবা রাজনৈতিক ব্যক্তিবর্গ, তারা আমাদেরকে শিখায় উই হ্যাভ লিমিটেড রিসোর্সেস বাট উই হ্যাভ আনলিমিটেড ওয়ান্টস। এই আনলিমিটেড ওয়ান্টস গুলোকে লিমিটেড রিসোর্স দিয়ে আমাদেরকে কম্বাইন করতে হবে। সেই জিনিসটা কি? তোমার আছে অল্প টাকা, লোক অনেক বেশি, অল্প অল্প ভাগ বাটোয়ারা করে তোমরা খাও। অথচ এই পৃথিবীতে ফোর্বসের জরিপ বলছে 95% মানুষ এই দেশে, এই পৃথিবীর 95% মানুষ মাত্র 8% সম্পদ ভোগ করতে পারে। বিল গেটসের কথা বলেন, অথবা স্লিপ কার্লোস হেলুর কথা বলেন, অথবা মার্ক জুকারবার্গের কথা বলেন, এই মানুষগুলো এত সম্পদের মালিক, সেগুলো বাংলাদেশি টাকায় ক্যালকুলেশন করলে বাংলাদেশের 60% সম্পদ, প্রপার্টি তারা কিনে নিতে পারে। বাংলাদেশের টোটাল জিডিপির 60%-এর উপরে একজনের সম্পদের মালিক তারা। ক্যান ইউ ইমাজিন কত সম্পদের পাহাড় তারা তৈরি করে রাখছে, অথচ তাদের মনের ভিতরে শান্তি নাই। ডোনাল্ড ট্রাম্পের ওয়াইফ টিকছে না, অমুকের ওয়াইফ টিকছে না, তমুকের ওয়াইফ টিকছে না। সম্পদ মানুষকে যদি শান্তি দিতে পারতো, তাহলে এই জায়গায় তাদেরকে এত বেশি ট্রমাটাইজ হয়ে যেতে হতো না। আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো, শুরুতেই অনার্স ফার্স্ট ইয়ারে এখানে পড়াশোনা করতে আসছি, ইথিক্যাল নর্মস, ভ্যালুস গুলো আমাদেরকে যেন আমরা অ্যাডাপ্ট করতে চলতে পারি। দ্বিতীয়ত আমি আপনাদেরকে বলবো, প্রিয় বন্ধুরা, এই ফার্স্ট ইয়ারে আসার পরে অনেকের ভিতরে এক ধরনের মানসিকতা তৈরি হয়, আমি তো কলেজে পড়ি, ইউনিভার্সিটিতে পড়ে অনেকে, আমি আসলে পরে কি করব, হিজিটেশনের মধ্যে ভুগে মানসিকতা এমন দুর্বল হয়ে পড়ে। ওই আলমাউতু কাবলাল মাউত, মরার আগে মরে, আর মরার আগে মরলে তো তারে আর জাগ্রত করে উঠানোর কেউ নাই। দুর্বল মানুষের জন্য এই পৃথিবী না, এই পৃথিবী শুধুমাত্র যারা সবল, যারা পৃথিবীর চিত্র পরিবর্তন করার শপথ করতে পারে, তাদেরকেই পৃথিবী জয়গান করে। বিএল কলেজ এমন একটা জায়গা, যেই জায়গায় পড়েই এই বাংলাদেশের সব টপ মোস্ট জায়গাগুলোতে মানুষ কোয়ালিফাই করছে, বা বিভিন্ন জায়গায় আছে, আপনারা খুঁজে দেখবেন। শতবর্ষী একটা বিশ্ববিদ্যালয়, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চাইতেও পুরাতন একটা ঐতিহ্য বহন করে। আমি যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ভাইবা দিতে গিয়েছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ভাইবা দিতে গিয়েছিলাম, তো টিচাররা আমাকে জিজ্ঞাসা করলো, আমি বিএল কলেজে ভর্তি আছি, পরে হচ্ছে খুলনা ইউনিভার্সিটিতে হলো, তখন জাস্ট হয়েছে এতটুকু। পরে আমি গেলাম সেখানে, স্যারদের সাথে কথা বলছি, বলে যে তুমি কি অবস্থা, আর কোথায় কোথায় হয়েছে? তখন বলছি খুলনা বিশ্ববিদ্যালয়। তো খুলনা বিশ্ববিদ্যালয় চিনে না, বলে বিএল কলেজ। আমি বলছি না স্যার, এটা খুলনা বিশ্ববিদ্যালয়, গল্লামারির ওপারে একটা জায়গা আছে। বলছে না, এটা এরকম হয়েছে নাকি বিএল কলেজ। মানে তারা সবাই বিএল কলেজে চিনে, সব টিচাররা, ওল্ডেস্ট অনেক টিচার, অনেক বড় বড় প্রফেসর বিদেশে লেখাপড়া করছে, বিএল কলেজকে চিনে, কারণ এটা একটা ঐতিহ্য বহন করে, এর একটা লিগ্যাসি আছে। বাংলাদেশে তখন একটাও বিশ্ববিদ্যালয় ছিল না, তখনও বিএল কলেজ ছিল। বাংলাদেশে এখন হাজার হাজার, মানে শত শত বিশ্ববিদ্যালয়, এরপরেও বিএল কলেজের অস্তিত্ব আছে, স্বমহিমায় উদ্ভাসিত। 20-25 হাজার স্টুডেন্ট নিয়ে এখনো সগৌরবে তারা দাঁড়িয়ে আছে। এর ঐতিহ্য হারিয়েছে, শিক্ষা কাঠামো হারিয়েছে, এর মূল দায় দায়িত্ব অবশ্যই গভর্নমেন্টের রয়েছে, ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে দেওয়া হয়েছে, তাদের অবশ্যই দায় দায়িত্ব রয়েছে। এখানে পর্যাপ্ত ইনভেস্টমেন্ট করা হচ্ছে না, ছাত্রদেরকে কাউন্সিলিং করা হচ্ছে না, নারিশ করা হচ্ছে না, যার ফলশ্রুতিতে এতগুলো মেধা ইউটিলাইজেশন করতে পারছে না, আলটিমেটলি এই দেশের সম্পদ হিসেবে তারা গড়ে উঠতে পারছে না। আমি অনুরোধ জানাবো, হীনমন্যতা ঝেড়ে ফেলেন। 35 BCS এ বিএল কলেজ থেকে একটা বিগেস্ট পোর্শন কিন্তু BCS এ কোয়ালিফাই করেছে, এরপর থেকে গ্রাজুয়ালি কমেছে।
35 BCS এ 60% BCS ক্যাডার হয়েছিল মানে কলেজের স্টুডেন্টরা, ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের অধীনে